দময়ন্তীর চোখের সামনে নয়নাকে টেনে নিয়ে যায় কিছু দুষ্কৃতী। দময়ন্তী তাদের থামাতে চাইলে দুষ্কৃতীরা তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। দময়ন্তী কি পারবে নয়নাকে বাঁচাতে? আজকের গল্প শক্তিরূপেণ। তোমরা দেখছো অনলি সিরিজ, আর আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। এই ধরনের ভিডিওর জন্য একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেক উৎসাহী করে। ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে লাইক অ্যান্ড ফলো করে দিও, আর তোমাদের কাছের বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করে দিও। কাহিনী শুরু হয় ফ্ল্যাশব্যাকের একটি ঘটনা দিয়ে, যেখানে একটি ভাই তার দিদিকে শহর থেকে গ্রামে নিয়ে যাচ্ছিল কিছু জিনিসপত্র কিনে। সেখানে কিছু দুষ্কৃতী তাদের রাস্তা আটকায় এবং ভাইয়ের চোখের সামনেই তার দিদিকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে। এবং ভাই যখন চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করতে যায়, তখন দুষ্কৃতীরা তাকে আহত করে দেয়। ঘটনা বর্তমানে আসে। এই হলো রিশান। রিশানের একটি বুটিক আছে, যার জন্য ডিজাইন করে দময়ন্তী। দময়ন্তীর সাথে রিশানের একটা রিলেশন চলছে। সকালে তাদের এক ক্লায়েন্টের সাথে মিটিংয়ের কথা, তাই রিশান দময়ন্তীকে নিতে আসে। দময়ন্তী তখনই ঝট করে সালোয়ার পরেই রেডি হয়ে যায়, কিন্তু রিশান তাকে বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তাই তাকে ভালোভাবে মডার্ন ড্রেস পরে রেডি হতে হবে। রিশান দময়ন্তীকে তাড়াতাড়ি রেডি হতে বলে বাইরে গিয়ে দাঁড়ায়। রিশান বাইরে গিয়ে দাঁড়ালে দময়ন্তীর বৌদি এসে রিশানকে তাদের বিয়ের কথাটা এগোতে বলে। দময়ন্তী ঝট করে রেডি হয়ে আসলে রিশান তাকে দেখে বেশ খুশিই হয়। রিশান আর দময়ন্তী বেরিয়ে পড়ে। এই হলো হালদার বাবু, যার কাছে সবসময় ছোটখাটো কেসই আসে। আজ এসেছে ছাগলের কেস। সেই কেস সংক্রান্ত কাগজপত্র জমা দিতে আসে অফিসার ইনচার্জ মিস্টার বাসুদেব বাড়ুইয়ের কাছে। তার এই ছাগল কেস দেখে বাসুদেব বাবু হেসে বলে যে আপনি কি সারাক্ষণ এই ধরনের কেসই সলভ করবেন? হালদারবাবু বাসুদেব বাবুর কাছে একটা ভালো কেসের কথা বলে, কিন্তু বাসুদেব বাবু জানায় যে তার এখানে ভালো কেস কোথায়। কখনো ভালো কোনো কেস আসে তাহলে তিনি হালদার বাবুকে জানাবেন। এই হলো মিস্টার বাগুড়িয়া, রিশান আর দময়ন্তীর নতুন ক্লায়েন্ট। দময়ন্তীকে দেখে তিনি খুবই ইমপ্রেস হন এবং দময়ন্তীর সাথে কিছু মিসবিহেভ শুরু করে দেন। দময়ন্তী সেটা সহ্য করতে না পেরে ওখান থেকে উঠে যায়। রিশান দময়ন্তীর এই ধরনের বিহেভিয়ার দেখে তাকে বোঝানোর চেষ্টা করে যে ক্লায়েন্ট একটা ফটোই তুলতে চেয়েছেন, এমন কি করেছেন, কিন্তু দময়ন্তী এই ধরনের ব্যবহার মোটেই সহ্য করতে পারছিল না। তাই দময়ন্তী রিশানের ওপর কিছুটা রেগেই যায়। এরপর দময়ন্তী আর রিশান যায় তাঁত ঘরে, যেখানে তারা 150 পিসের অর্ডারও দেয়। কিন্তু তারপর ওখান থেকে ফেরার পথে যখন রিশান দময়ন্তীকে একটু বোঝানোর চেষ্টা করছিল, ঠিক তখনই তাদের গাড়ির সামনে চলে আসে একটি অল্প বয়সী মেয়ে এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কিছু দুষ্কৃতী। তাদের আটকাতে চাইলে তাদের মধ্যে একজন দময়ন্তীকে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার। বড় দময়ন্তী যখন গাড়ি থেকে নামতে যায়, ঈশান তার হাতটা চেপে ধরে, গাড়িটা এগিয়ে নিয়ে চলে যায়। এই হলো দময়ন্তীর দাদা অরুণবাবু, যার একটা মিষ্টির দোকান আছে। অরুণবাবু এবং তার স্ত্রীর কথোপকথনে এটা স্পষ্ট যে তারা দময়ন্তীর রিলেশনটা নিয়ে খুবই বিরক্ত, কারণ তারা কেউ এখনো বিয়ের দিকে এগোচ্ছে না। ঠিক তখনই দময়ন্তী সেখানে চলে আসে এবং কিছু একটা বলতে চায়, এবং রিশান এসে দময়ন্তীকে আটকায় এবং টেনে ঘরে নিয়ে যায় কিছু জরুরি কথা বলার আছে বলে। রিশান দময়ন্তীকে ঘরে নিয়ে গিয়ে বলে যে কাল রাতে তারা যে মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটির নাম নয়না মণ্ডল, এবং আজ সকালে তার লাশ পাওয়া যায় বুড়ির খালে, এবং তাঁতঘর থেকে এক কর্মচারী এই খবরটা জানিয়েছে রিশানকে। খবরটা পেয়ে দময়ন্তী খুবই রেগে যায়, বলে কাল যদি তুই আমাকে না আটকাতিস তাহলে হয়তো মেয়েটাকে আমরা বাঁচাতে পারতাম। অন্যদিকে গ্রামের লোকেরা এসে থানায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। নয়নার মা জানায় যে গতরাতে দত্তবাবুর বাড়িতে গেছিল নয়না, কারণ দত্তবাবুর ছোট মেয়ে নয়নার ছোটবেলাকার বন্ধু। দত্তবাবুর ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই সেখানে গেছিল নয়না তার বন্ধুর সাথে দেখা করতে। আর ফেরার সময় খুব বৃষ্টি নামছিল, তাই দত্তবাবু তাকে ছাতা নিয়ে যেতে বলেন, কিন্তু নয়না বলে যে সে ঠিকই পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। রাতে নয়না বাড়ি না ফেরায় নয়নার মা ভেবেছিল নয়না হয়তো দত্তবাবুর বাড়িতেই আটকে গেছে বৃষ্টির জন্য। তার কাছে কোনো মোবাইল না থাকায় সে কোনো খোঁজ খবরও নিতে পারেনি, কিন্তু সকাল হতেই এই খবর তার কাছে পৌঁছে যায়।
এই কেসটার অফিসার ইনচার্জ হিসেবে ছিল বাসুদেব বাড়ুই। এদিকে ঋষান দময়ন্তীকে জোর করতে থাকে যে মুম্বাইয়ের কনফারেন্সে যাওয়ার জন্য। আজই রাতে তাদের ফ্লাইট। দময়ন্তী মানা করলে ঋষান বলে এটা আমাদের আগে দিয়ে ঠিক ছিল, তাই এটা আমাদের করতেই হবে। দময়ন্তী তার একটা মেডিসিন নেয়। ঋষান প্রায় জোর করেই দময়ন্তীকে কনফারেন্সের জন্য নিয়ে যায়। কনফারেন্সে গেলেও দময়ন্তী সারাক্ষণ নয়নার কথাই চিন্তা করতে থাকে। দিকে নয়নার মার দিদি পুলিশের দ্বারস্থ হলেও তারা কেসটা ব্যাপারে তেমন বেশি আগ্রহ দেখায় না। এদিকে দময়ন্তী আর ঋষানের ডিলটা কোনো মতে ফাইনাল হয়। তারপর তারা আবার ফিরে আসে। তবে দময়ন্তী খুবই আপসেট হয়ে রয়েছে। ঋষান দময়ন্তীকে বলে তুমি গাড়িটা নিয়ে চলে যাও, আমি একটু বুটিকে ঘুরে আসি। নেমে পড়ার পর দময়ন্তী বেরিয়ে পড়ে। ড্রাইভার বলে গাড়িতে একটু তেল ভরাবে, তাই পেট্রোল পাম্পে এগোয়। তখনই দময়ন্তী দেখে তিলক দাসকে, যে কিনা তেল ভরতে এসেছে। এই ব্যক্তি সেদিন রাতে নয়নাকে টেনে নিয়ে চলে গেছিল। দময়ন্তী তার কিছু ফটো ক্লিক করে নেয়। সোজা পৌঁছে যায় পুলিশ স্টেশনে। সেখানে তখন হালদারবাবুও ছিল। দময়ন্তী বাসুদেব বাবুকে সব ঘটনা খুলে বলে এবং বলে সে ওই ব্যক্তিকে দেখেছে, পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছিল, সে কিছু ফটোও তুলে রেখেছে। ফটোটা দেখার পর ইন্সপেক্টর সুদেব বাড়ুই দময়ন্তীকে বলে যে তার সাথে যে আরেকজন আই উইটনেস ছিল তাকে যাতে সে নিয়ে আসে, তারপর সে কমপ্লেন লজ করবে। তবে দময়ন্তী জানায় যে পেট্রোল পাম্পে ওই ব্যক্তিকে দেখার পরই সে ঋষানকে ফোন করেছে, কিন্তু ঋষান পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের কোনো বিষয় সে ইনভলভ হতে চায় না। শুনে অফিসার দময়ন্তীকে ফিরিয়ে দেয়, বলে তিনি আগে ঋষানের সাথে কথা বলবেন, তারপর ডিসাইড করবেন। তবে দময়ন্তী আর ঋষান দুজনেরই ফোন নাম্বার তিনি চেয়ে নেন। দময়ন্তীর ফোন নাম্বারটা ওখানে বসে থাকা মিস্টার হালদার নোট করে নেয়। পরে আমরা দেখি যে অফিসার মিস্টার বাড়ুই সোজা পৌঁছে গেছে তিলক দাসের ডেরায়। তিনি আসলে তিলক দাসের কাছে হপ্তা বাবদ কিছু টাকা নিতেন, তাই তিনি তাদের বাঁচানোর প্রতিশ্রুতি দেন এবং পুরো ঘটনা কি ঘটেছে সেটা পুঙ্খানুপুঙ্খ জানতে চান। তারা জানায় সেদিন খুব বৃষ্টি নেমেছে এবং জানালা বন্ধ করতে গিয়ে শহীদুল দেখে যে গাছের তলায় দাঁড়িয়ে আছে নয়না, তাই তাকে এখানে নিয়ে আসার প্ল্যান করে এবং কালী সেখানে গিয়ে নয়নাকে বোন বলে সম্বোধন করে আশ্বস্ত করে যে তাদের অফিসে গিয়ে সে কিছুক্ষণ রেস্ট নিতে পারে। মেয়ে সহজ সাদা বাচ্চা মেয়ে নয়না, তাই সে তার কথা বিশ্বাস করে অফিসের দিকে এগোয়। কিন্তু ওখানে গিয়ে সে ড্রিঙ্কসের বোতল দেখে বুঝতে পারে যে তাদের অভিপ্রায় ঠিক নয়, তাই সে ওখান থেকে পালাতে চাইলে তখন তারা ধরে ফেলে এবং নয়না তাদের ঠেলে ওখান থেকে বেরিয়ে যায় সাইকেল নিয়ে। তবে কিছু দূর গিয়েই তার সাইকেলের চেন পড়ে যায় এবং নয়না সেখান থেকে পালায়। তবে ততক্ষণে তিলক দাসের দল ওখানে পৌঁছে যায়, তাই নয়না বেশি দূর না গিয়ে সামনেই লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর নয়না দেখে একটা গাড়ি আসছে, তাই নয়না প্রাণের ঝুঁকি নিয়েও গাড়িটার সামনে দৌড়ে যায় হেল্পের জন্য। তবে গাড়ি চালককে ভয় দেখিয়ে নয়নাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তিলক দাস। মেয়েটির ওপর চরম অত্যাচার করে ওই তিনজন ব্যক্তি। তারপর তারা দেখে তখনও নয়না বেঁচে রয়েছে। তখন তারা প্ল্যান করে যে নয়নাকে বুড়ির খালে ফেলে দেবে এবং কথা মতো তারা সেই কাজই করে। বাসুদেববাবু যখন দময়ন্তীর বাড়িতে যায় তিনি বুঝতে পারে যে দময়ন্তীর এই ডিসিশনে তার দাদা এবং ঋষান কেউই তার পাশে নেই। দময়ন্তী একা, সুতরাং দময়ন্তীকে সামলাতে হলে আগে তার দাদা এবং ঋষানকেই সামলাতে হবে। বাসুদেববাবু দময়ন্তীকে বারংবার সাবধান করেন তিনি যাতে এ ব্যাপারে না জড়ান। এদিকে হালদারবাবু নয়না মণ্ডলের বাড়িতে যান বলতে যে তাদের হয়ে তিনি কেসটা লড়তে চান। এরপর হালদারবাবু দময়ন্তীকে ফোন করে বলে যে তিনি নয়না মণ্ডলের কেসটা লড়বেন। কাল সকালে দময়ন্তী যেন তার সাথে কোর্টে এসে দেখা করে। হালদারবাবুর কথা মতো দময়ন্তী আই উইটনেস হওয়ার একটা কেস রুজু করে স্টেশনে। হালদারবাবু নয়নার মাকে আশ্বস্ত করে যে সুবিচার নয়না পাবেই। কেসটা কোর্টে ওঠে। জজ সাহেব নয়নার মার কাছে জানতে চায় তিনি কি তদন্তে তিনি কি স্যাটিসফাই। নয়নার মা জানায় 1 সপ্তাহ হয়ে গেল এখনো কোনো দোষীকে ধরা গেল না। হালদারবাবুর কথা মতো দময়ন্তী গোপন জবানবন্দি দিতে রাজি হয়ে যায়। হেয়ারিং এর পর হেয়ারিং হতে থাকে, কিন্তু কোনো রকম সুবিচারের আশা আস্তে আস্তে ম্লান হতে থাকে। জজ সাহেব বাসুদেব বাড়ুইকে ভৎসনা করে জানতে চায় যে ফরেন্সিক রিপোর্ট এখনো আসলো না কেন। বাসুদেব বাড়ুই বলে যে এমনি তো তাড়াতাড়ি চলে আসে, কিন্তু দেরি হচ্ছে কেন আমি বিষয়টা দেখছি। সাহেব বাসুদেব বাড়ুইকে তিলক দাসকে 14 দিনের রিমান্ডে নিতে বললে বাসুদেব বাবু
তিলককে বোঝায় যে 14 বছরের থেকে 14 দিন রিমান্ডে থাকা অনেক ভালো। শহীদুল খুবই রেগে যায় এবং বলে সে দময়ন্তীকে শায়েস্তা করে দেবে। তা শুনে বাসুদেব বাবু রেগে গিয়ে বলে, সব মেয়েরা লক্ষ্মী হয় না, কিছু কিছু মেয়ে কালীও হয়, সুতরাং ওর থেকে দূরে থাকো। এদিকে বাসুদেব বাবু জানায় যে পরের দিন রিশান রায়কে কোর্টে তোলা হবে, তাই তার আগের দিনই রিশানকে তার দলের লোকেরা এসে ধমক দিয়ে যায় যে সে যদি কোর্টে গিয়ে কোনো রকম বেচাল করে তাহলে তার বুটিক পুড়িয়ে ছাই করে দেবে। রিশান কোর্টে গিয়ে মিথ্যে কথা বললে দময়ন্তী নিজেকে সামলাতে পারে না এবং বারংবার তার প্রতিবাদ করলে দময়ন্তীকে কোর্ট অবমাননার জন্য চুপ করে থাকতে বলা হয়। দাসকে কোর্টে আনা হলে হালদার বাবুর প্রশ্নের উত্তরে তিলক দাস বলে সেদিন সারা রাত সে নিজের অফিসেই ছিল এবং তার মোবাইলের টাওয়ারে সেটা প্রমাণিত। সেদিন তারা যখন বেরিয়েছিল 3 জনের মোবাইল তাদের অফিসেই ছিল সারা রাত। তাদের সপক্ষে মোবাইলের টাওয়ার লোকেশনগুলো যায়। ফরেন্সিক রিপোর্টও বদলে ফেলা হয়, যার ফলে দাসের ফেভারেই কেসটা যেতে থাকে। রিশান তার বয়ানে জানায় যে সেদিন সে তিলক দাসকে দেখেনি আর এরকম কিছুই হয়নি। দময়ন্তীর শরীরটা খুবই খারাপ হয়েছিল, তাই দময়ন্তীকে সে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনে। রিশানের মতো দময়ন্তীর দাদা অরুণবাবুকে কোর্টে সাক্ষী দেওয়ার আগের দিন গুন্ডারা এসে শাসিয়ে যায়, তাই তাদের কথা মতো সাক্ষ্য দেয় যে দময়ন্তীর মানসিক কিছু সমস্যা আছে। দময়ন্তী প্রতিবাদ করে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে তাকে চুপ করে বসে থাকার আদেশ দেওয়া হয়। কোর্টে তোলা হয় দময়ন্তীর ডাক্তার মিস্টার দত্তকে এবং তাকে যখন জিজ্ঞাসা করে যে দময়ন্তীকে তিনি কী ধরনের ওষুধ দেন, দত্ত জানান এ ধরনের পেশেন্ট মাঝে মধ্যেই হ্যালোসিনেট করে এবং তাই জন্য তাকে এই ধরনের ওষুধ দিয়ে শান্ত করিয়ে রাখতে হয়। শুনে দময়ন্তী বুঝে যায় সবাই মিলে কোনো রকম ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে, সেই জন্য দময়ন্তী চিৎকার শুরু করে দিলে কোর্ট তাকে বাইরে গিয়ে বসতে বলে। তাই এক প্রকার প্রমাণই হয়ে যায় যে দময়ন্তীর মাথায় কোনো রকম সমস্যা আছে। হালদারবাবু বুঝে যায় যে কোর্টে দময়ন্তী যে মানসিক অসুস্থ সেটা প্রমাণিত হয়ে গেছে, তাই হালদারবাবু কোর্টের কাছে আর্জি জানায় যে দময়ন্তীর বাড়ির লোকের প্রতি তার কোনো আস্থা নেই, তাই দূরত্বের দিক থেকে দময়ন্তীকে যেন বৈচি গ্রামের কাছাকাছি কোনো জায়গায় মানসিক সুস্থতার জন্য সরকারি কোনো হসপিটালে পাঠানো হয়। সাহেব বৈচি গ্রামের কাছাকাছি সরকারি হসপিটালে পাঠানোর নির্দেশ দেয় দময়ন্তীকে মানসিক চিকিৎসার জন্য পাঠানো হলে দময়ন্তী চুপচাপ বসে থাকে ঘন্টার পর ঘন্টা, যেটা লক্ষ্য করে সুমনা এবং সে দময়ন্তীকে কিছুটা আলাদাভাবেই রাখার চেষ্টা করে। এ দৃশ্যে দেখানো হয় যে মিস্টার হালদার তার পাওনা টাকা বুঝে নিচ্ছে। এখানে আমরা জানতে পারি যে মিস্টার হালদার তাদের সাথে হাত মিলিয়েছিল। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে মিস্টার হালদারকে বাসুদেববাবু ডাকে এবং বলে যে তাকে একটা কেস দেবে, কিন্তু কেসটা তাকে হারতে হবে এবং নয়নার কেসটা তার সাথে ডিসকাস করলে বাবু ঠিক করে যে আই উইটনেস যে আছে তাকেই পাগল প্রমাণ করবে কোর্টে, তাহলেই তারা কেসটা জিততে পারবে। কথা মতো কাজ হয়, আর তাই আজকে নিজের পাওনা গন্ডা বুঝে নিচ্ছে মিস্টার হালদার। তখনই মিস্টার হালদারের কাছে গোলদার বাবুর ফোন আসে এবং মিস্টার হালদার জানায় যে তাদের এখানে যে পুরনো মাস্টারমশাইয়ের বাড়িটা আছে সেটা তিনি বিক্রি করতে চান, অন্য তার কাছে পার্টিও রেডি। একথা শুনে প্রমোটার তিলক দাস বলে যে ওই জমিটা তার চাই, কালই তার ছেলে যাবে ওই জমিটার দর করতে। পরের দিন সকালে কালুর টাকা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কালু বলে যে আমার আজকে একটু অসুবিধা আছে, তাই সে শহীদুলকে টাকা দিয়ে পাঠিয়ে দেয় জমির জন্য কথাবার্তা বলার। অন্যদিকে আমরা দেখব যে রিশান খুবই কষ্ট পাচ্ছে, কারণ দময়ন্তীকে সে খুবই ভালোবাসে, কিন্তু তার জন্যই দময়ন্তীর আজকে এই অবস্থা। মতো টাকা নিয়ে পৌঁছে যায় শহীদুল ওই জমির কথাবার্তা বলার জন্য, কিন্তু সেখানে কাউকে সে দেখতে পায় না। হঠাৎ করেই কেউ একজন তার মাথায় বাড়ি মারে। তারপর যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে একটা পুরনো বাথটবে শুয়ে আছে। জলের সঙ্গে কারেন্টের সংযোগ ঘটিয়ে শহীদুলকে মেরে ফেলা হয়। শহীদুল মারা গেলে এদের নিজেদের মধ্যেই ঝামেলা লেগে যায়, কারণ দোষী কে এখনও সেটা বুঝে উঠতে পারেনি কেউ। এদিকে দময়ন্তী চুপচাপ বসে থাকলে সুমনা তার কাছে আসে এবং জানতে পারে যে ছোট থেকেই দময়ন্তী তার বাবার অত্যাচার দেখে বড় হয়েছে। তার বাবা ড্রিঙ্কস করে এসে তার মায়ের ওপর অত্যাচার করত এবং ছোট্ট দময়ন্তী সেটা দেখে খুবই ভয় পেত, যার জন্য সে ট্রমায় চলে গেছিল এবং কিছু মেডিসিন ছোট থেকেই সে নেয়। এদিকে শহীদুলের মৃত্যুর পর তিলক দাস খুবই রেগে যায়, তাই কালু আর
হালদারবাবু অন্য জায়গায় গিয়ে ড্রিঙ্কস করে। হালদারবাবুর শরীর খুব খারাপ করতে শুরু করলে হালদারবাবু নিচে চলে যায়। ঠিক তখনই একটি ব্যক্তিকে হাতে সিরিঞ্জ নিয়ে ওপরে উঠতে দেখা যায় এবং ওই ব্যক্তি সিরিঞ্জ ফুটিয়ে দেয় কালুর পিঠে এবং কালু প্রায় অচেতন হয়ে যায় এবং কালুকে ঠেলে ফেলে দেয় রডের ওপর, যার ফলে কালুর মৃত্যু হয়। চিৎকারের আওয়াজ শুনে হালদারবাবু দৌড়ে ওপরে এসে দেখে কালু মারা গেছে। কালুর মৃত্যুর পর সবাই মনে করে এর পরের টার্গেট হতে চলেছে তিলক দাস। তাই হালদারবাবু তিলক দাসকে একটা পোড়ো বাড়ির সন্ধান দেয় যেখানে সে আত্মগোপন করে থাকবে। রাতে তিলক দাসের ঘুম আসছিল না, তখন সে জানলা দিয়ে দেখে একটা অটো এসে দাঁড়ায়। তিলক দাসের সন্দেহ হয় এবং সে লুকিয়ে পড়ে। তখনই দেখে একটা মুখোশধারী কেউ দরজা খুলে ঢুকছে। ঠিক তখনই তিলক দাস একটা জোরে বাড়ি মারে তার মাথায় এবং তাকে বেঁধে দেয়। তিলক দাস ইন্সপেক্টর বাসুদেব বাবুকে বলে যে পাখি ধরা পড়েছে। এখানে আমরা জানতে পারি যে এই পাখিটি অন্য কেউ নয়, দময়ন্তী নিজে। দময়ন্তীর নাম বাসুদেব বাবুকে জানিয়ে দেয় তিলক দাস। পরই হালদার বাবুকে ফোন করে সেখানে ডাকে। পরই আমরা দেখি বাসুদেব বাড়ুই তড়িঘড়ি তিলকের ফোন পেয়ে যখন ডেরায় আসে তখন সে দেখে সাথে সাথে চলে যায় মানসিক চিকিৎসালয়ে এবং দময়ন্তীর খোঁজ করে। সেখানে দময়ন্তী আগে থেকেই তার আসার জন্য ওয়েট করছিল। দময়ন্তী বলে, আমি ঠিক জানি আপনি আসবেন। তবে পেছন ফিরতেই সে দেখে সুমনাকে। তার মনে পড়ে যায় যে নয়নার দিদি হচ্ছে সুমনা, যে থানায় এসেছিল রিপোর্ট করাতে। দময়ন্তী বাসুদেব বাবুকে জানায় যে সুমনা তাকে রেডি করিয়েছে দোষীদের সাজা দেওয়ার জন্য এবং সে যখন এখানে থাকতো না তার বেশ ধরে এখানে শুয়ে থাকতো সুমনা নিজে, তাতে কেউ দময়ন্তীর ওপর সন্দেহ না করতে পারে। এইভাবেই দময়ন্তী ওই 3 জন দোষীকে চরম সাজা দিয়েছে। শুনে রেগে গিয়ে বাসুদেববাবু সেখান থেকে চলে যায় সোজা হালদারবাবুর বাড়িতে। বাসুদেববাবুকে দেখে হালদারবাবু বলেন, আমি আপনার অপেক্ষায় ছিলাম, ভেতরে আসুন। বাসুদেববাবু বসলে তাকে ড্রিঙ্ক সার্ভ করে হালদারবাবু এবং তাকে জানায় যে দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে যখন আমার দিদিকে স্মৃতিরা অত্যাচার করলো তখন আমি কিচ্ছু করতে পারিনি। এখানে আমরা দেখতে পারি যে কাহিনীর শুরুতেই যেই মেয়েটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই মেয়েটির ভাই হচ্ছে হালদারবাবু। তাই নয়নার কেসটা হালদারবাবু লড়তে চেয়েছিল, তাই তার বাড়িতে যায় এবং তখনই তিনি জানতে পারে যে নয়নার দিদি সুমনা বইচির কাছে একটা মানসিক হসপিটালের নার্স, আর সেখানেই তিনি গেম প্ল্যানটা সাজিয়ে নেন। বাসুদেব বাবুকে লয়ের একটা বই দেখিয়ে বলে যে 804 নম্বর ধারা অনুযায়ী কোনো মানসিক প্রতিবন্ধী যদি কোনো রকম অপরাধ সংগঠিত করে তাহলে তাকে কোনো দোষের সাজা দেওয়া হয় না, আর এইটাই ছিল তার গেম প্ল্যান। বাবু দময়ন্তীকে বোঝান যে তিলক দাসের যদি 14 বছরের সাজা হয়েও যায় তবুও বাইরে বেরিয়ে তারা এই অপরাধ আবার করবে, আর কোনো নিরপরাধ মেয়েকে মরতে হবে ঠিক একইভাবে। কথা শুনে দময়ন্তী রাজি হয়ে যায় তার কথা মতো কাজ করতে। এদিকে বাসুদেব বাবুও ঠিক সেটাই চাইছিল যে দময়ন্তীকে পাগল প্রমাণ করতে, আর এইটাই ছিল তাদের অ্যালিবাই। প্রত্যেকবারই তিনি দময়ন্তীর সাথেই থাকতেন কারণ তিনি ভেবেছিলেন দময়ন্তী কোনো না কোনো সময় বিপদে পড়তেই পারে। দময়ন্তী বিপদে পড়ল, তবে হালদার বাবু অটোতেই অপেক্ষা করছিলেন। তাই যখনই তিলক দাস তাকে ফোন করে হালদার বাবু সাথে সাথেই পৌঁছে যায় সেখানে। তারপর তিলক দাসকে ভয় দেখিয়ে দময়ন্তীর বাঁধন খুলে দেয় এবং দময়ন্তী তিলক দাসকে চরম শাস্তি দেয়। তার বাবু বাসুদেব বাবুকে তার মেডিকেল রিপোর্ট দেখিয়ে বলে তার লিউকোমিয়া হয়েছে, তাই এই পৃথিবীতে তিনি আর বেশি দিন নেই। তাই মৃত্যুর আগে এজলাস কাঁপিয়ে যাওয়ার তার শেষ ইচ্ছে ছিল এবং সেটা তিনি করেছেন। ঘড়িতে এখন 1টা বাজে। হালদারবাবু টাইম দেখে বলেন যে আজ রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো, হয়তো কাল আপনার সঙ্গে দেখা নাও হতে পারে। কথা শুনে বাসুদেববাবু বিরক্ত হয়ে সেখান থেকে উঠে যায় এবং রাস্তায় তিনি লক্ষ্য করেন তার পেছনে কেউ একজন আছেন। তখনই আমরা দেখি দময়ন্তী বাসুদেব বাবুকে শাস্তি দেন, যেটা ছিল তার প্রাপ্য। কারণ সমাজের রক্ষকই যখন ভক্ষকে পরিণত হয় তখন এই সমাজ যে কোন পর্যায়ে দাঁড়ায় সেটা আমরা সবাই জানি। তাই এই ধরনের রক্ষককে শাস্তি দেওয়াটা সবার আগে প্রয়োজন।
আজকের কাহিনী এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো আর একটা ফলো করে দিও, যাতে এই ধরনের নিত্য নতুন গল্প তোমরা সবসময় আপডেট পাও। প্লিজ একটা লাইক দিয়ে যেও, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহী করে। আমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমাদের চেষ্টা থাকবে তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।